দর্শক, এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আমরা দেখতে পাচ্ছি করোনা পরবর্তী আরএমজি সেক্টরে সুতার দাম বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি গ্যাসের সংকট, এলএনজি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দাম বাড়ছে, সেই সাথে কন্টেনারে একটা ব্যাপার স্যাপার, সেখানে ফ্রেট চার্জ বাড়ছে। সবকিছু মিলিয়ে আসলে কি অবস্থা, কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে সবকিছু মিলে যে অবস্থা, এটা আমাদের একদিক দিয়ে অর্ডার আসছে, আরেক দিক দিয়ে অর্ডার প্রাইসিং এ কুলানো যাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে মানে এই মুহূর্তের আমাদের একটা ক্রাইসিস বলা যায়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে। বড় চ্যালেঞ্জ বিশেষ করে নিটওয়্যার, আমরা যেটা বেসিক্যালি নিট ফ্যাব্রিক্স এর তৈরি টি শার্ট, পোলো শার্ট, ফ্রিজ আইটেম যেটা করি, এই ইয়ার্নটা নিয়ে বিরাট সমস্যা। আপনারা জানেন যে আমাদের কালকে রাতে থেকে অনলাইন পত্রিকা আসছে এবং পেপারও আসছে যে আমরা গতকাল বিজিবি থেকে একটা ডেলিগেশন গিয়েছিলাম মাননীয় সচিব মহোদয়ের কাছে, টেক্সটাইল মিনিস্ট্রি অফ টেক্সটাইল সেক্রেটারি জনাব আব্দুল মান্নান সাহেবের কাছে। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলি প্রথম আমরা যখন আজ করতে পারি যে ইয়ার্ন একটা আনস্টেবলের দিকে যাচ্ছে, সেটা ছিল আমাদের ফেব্রুয়ারি 2020। আমরা সেই মুহূর্তে আমরা একটা চিঠি দিয়ে ফেলি সেক্রেটারি মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্স মিনিস্ট্রিতে। আমরা তখন থেকে বুঝতে পারছিলাম যে এটা একটা দিকে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা স্পিনিং মিলস এর ওনার অ্যাসোসিয়েশন বিটিএমএ বলে, সেখানেও বিজিবির পক্ষ থেকে চিঠি দিয়েছে প্রেসিডেন্ট সাহেব, তো ওখান থেকেও সদুত্তর পাইনি। অ্যাকচুয়ালি যেমন আজকের বাজার দর যেটা র কটন 1.09 বা 1.07 যেটা বলি, এটা যদি আমরা র কটনের থেকে যদি ইয়ার্নে কনভার্ট করি তাহলে এটার প্রাইস 3.50 বা 3.70 পড়ে। সেক্ষেত্রে একটা ফ্যাব্রিক্স এর দাম আসতে পারে জোরে গেলে আপনার 560 বা 570 বা 80 বা ম্যাক্সিমাম $6, মানে ম্যাক্সিমাম সরি আপনার 3.5 আসলে ম্যাক্সিমাম 470-80 আসতে পারে। কিন্তু আমাদের বর্তমান বাজারে এইটা এখন একটা সলিড কালারের সিঙ্গেল জার্সি যদি 30 সিঙ্গেল কিনতে যাই, সেটা গিয়ে পড়বে আপনার 680-670 পড়বে। তো এটা আমি বলবো যে এখানকার কিছু মেকানিজম আছে স্পিনিং যারা করছেন, যারা র কটন নিয়ে কাজ করছেন, এখানে কমানো যায়। এবং এগুলিকে দেখানোর জন্য আন্তঃ মন্ত্রণালয়ের একটা কমিটি আমরা চেয়েছি, প্লাস এগুলি কন্ট্রোল করা যায় কিভাবে, যাতে করে দেশের রপ্তানি খাত আরো বৃদ্ধি পায়, আমরা যেন অর্ডারগুলি পাই। আর আপনি জানেন ভালো করে ফ্রেট চার্জ এখন নিয়ার অ্যাবাউট 650 থেকে 700% বেড়ে গেছে। ওটা বায়ার কিন্তু ওটা অ্যাকসেপ্ট করেই কিন্তু অর্ডার করছে, ওটা যে করছে না, বায়ারের কাছ থেকেও সহনশীলতা আমরা দেখেছি। আমাদের এখন নেগোসিয়েশনের সময় ইয়ানের ব্যাপারটা ওখান থেকেও কিছু যদি 30-40 সেন্টস বা 20-30 সেন্ট যদি বাড়িয়ে নেওয়া যায়, সেটাও আমাদের একটা ভালো দিন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারছি না আর কি। বড় বড় বাল্ক কোয়ান্টিটি যারা দিচ্ছে 5 লাখ 7 লাখ 1 মিলিয়ন পিস, সেটা তো আরো করুণ অবস্থা, সেখানে আরো প্রাইস আরো নামবে, আরো নামানো যায়। তো এই সব মিলিয়ে তেলের দাম, আপনি জানেন তেলের দামও বেড়ে যাচ্ছে। এখানে একটা সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং ওয়ান স্টপ সার্ভিসের মতো যদি একটা কমিটি থাকে হু ক্যান এবল টু সলভ অল দিস প্রবলেম এট এ টাইম, আমরা এটাও বলতে পারি না যে সলভ করতে পারবে, বাট একটা উইন উইন সিচুয়েশনে যদি আসতে পারে তাহলে এই ব্যবসাটাকে আরো আগিয়ে নেওয়া যায়। আমরা সেটাই প্রত্যাশা করছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, আমরা তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমাদের একশো বিজনেস সঙ্গে আছি রহমান রওনা। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। জনাব আমিনুল ইসলাম, আপনি বিরতির আগে বর্তমান পোশাক খাত নিয়ে অনেক কথাই বলছিলেন, অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন। তারপর একটু আমরা জানতে চাইবো যে কোভিডকালীন আসলে
কি ধরনের ভূমিকা ছিল আপনাদের যে সংগঠন বিজিবি এর, সেই সংগঠনের ভূমিকা জানতে চাইবো। সেই সাথে ওই সময় প্রণোদনা নিয়ে আপনারা অনেক কাজ করেছেন, সেক্ষেত্রে প্রত্যাশার সাথে আসলে কতটা মিল ছিল, কতটা আসলে প্রত্যাশা পূরণ হয়েছে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। কোভিডকালীন সময়ে দেখেন 2020-এর মার্চ মাসে 26 তারিখের পরের থেকে আমরা এই কোভিডে যে সমস্ত আমাদের সংগঠনের সদস্যদের জন্য চাওয়া পাওয়া ছিল, আমরা এই কোভিড অদ্যাবধি পর্যন্ত আমরা সংবাদ সম্মেলন থেকে শুরু করে আমাদের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ আমরা সকল মিলে 70 থেকে 75টা আমরা চিঠি আদান প্রদান করেছি। এর ভিতরে উল্লেখযোগ্য দিক ছিল, আমরা ডিএমপি থেকে আমাদের সদস্যদের জন্য গাড়ির স্টিকারগুলি ছাড়করণ করেছি, যাতে আরএমজি যখন খোলা থাকে স্টিকার যুক্ত গাড়িগুলি জানি সহজে চলাচল করতে পারে, সেই জায়গা থেকে আমরা করেছি। আর যেটা প্রণোদনা বলছেন, এই প্রণোদনা বিগিনিং এ যে অবস্থাটা ছিল, ইট ওয়াজ সেপ্টেম্বর অক্টোবর 20-এ, আমরা তখন এটা বাংলাদেশ ব্যাংকের সাথে টেক আপ করেছিলাম। পরবর্তীতে এটা সার্ভিস সেক্টরে বাইং হাউসকে দেখিয়ে আমাদেরকে ওই শিডিউল ব্যাংকের অ্যাপ্লাই করতে বলেছিল, তারা বাংলাদেশ ব্যাংকও একটা নির্দেশনা দিয়েছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আপনি জানেন যে শিল্প কারখানা যার আরএমজি ফ্যাক্টরিগুলি লিয়েন করা থাকে প্রত্যেকটা ব্যাংকে, সুতরাং তাদের প্রণোদনার প্যাকেজের অর্থ বা ঋণ বা যেগুলি পায় সেটা ছাড় করানো খুব সহজ, যেহেতু তাদের সমস্ত প্রপার্টি মেশিনারিজ থেকে শুরু করে জায়গা সবকিছু লিয়েন করা থাকে। কিন্তু বাইং হাউসের ক্ষেত্রে যে নির্দেশনাগুলি ছিল, ব্যাংকগুলি তার সিকিউরিটি ইনস্যুর করে লোনটা স্যাংশন করে থাকে। তা এখানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি প্রকটভাবে দেখা গিয়েছিল, যেটা এখনো দেখা যাচ্ছে, যেটা ধরেন একটা বাইং হাউস গেল, তার দরকার, তার এআইটি বিগত 5 বছরে দেখা গেল যে 1 কোটি টাকার উপরে দিয়েছে, বা কেউ 50 লাখ টাকা দিয়েছে, কেউ 30 লাখ টাকা দিয়েছিল। তা আমরা চাচ্ছিলাম যে এআইটি যত দিয়েছে, যে তার 50% যদি আমরা প্রণোদনা পেতাম, কারণ আমরা তো কন্ট্রিবিউশন করেছি দেশের অর্থনীতিতে। সেই ক্ষেত্রে আমার তখন দেখা যাচ্ছে যে ব্যাংক তার সিকিউরিটি ইনস্যুর করার জন্য কিছু কোলাটারাল চাচ্ছে বা কিছু ডিপোজিট, ফিক্সড ডিপোজিট চাচ্ছে, যে এটা ব্যাংক যেহেতু তার থেকে লোনটা রিপে করার আদায় করতে হবে। এখন রিপে করার জন্য এই ক্ষেত্রে বাইং হাউসগুলি কতটুকু সক্ষমতা আপনি নিজে বুঝেন সেটা, কারণ আমরা ব্যবসা যতটুকু করি, ব্যবসার বিপরীতে আমরা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, বা ইন্ডাস্ট্রি ওন করি না। সেক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে অ্যাপ্লাই করেছে। কিন্তু আমাদের ছিল যে আমরা যদি সহজ কিস্তি 4.5% যেটা সরকার দিয়েছিল, সেটা যদি আমরা সহজভাবে পেয়ে যেতাম, এবং সংগঠনের থেকে আমরা আন্ডারটেক দেওয়ার মতো প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু এই ক্ষেত্রে ব্যাংকের যে নির্দেশনা বা ছিল যে তাদের লোন রিপের ইনস্যুরিটিটা, সেটার জন্য ব্যাংক একটু কঠিন অবস্থায় ছিল, যার জন্য তেমন একটা ফলপ্রসূ হয়নি। এটা ছিল বাস্তবতা। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে ইউরোপ, এশিয়া, ইউএস এর মার্কেটে কি অবস্থা? আসলে আপনি বলছিলেন যে ঠিকমতো প্রাইসটা পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে অর্ডারের কি অবস্থা এই মুহূর্তে? অর্ডার তো আনএক্সপেক্টেড ভাবে এবার কোয়ান্টিটি যেটুকু আমরা ভেবেছিলাম তার চেয়ে বেশি এসে গেছে। আমি ইভেনও অনেক জায়গায় আপনার মানে স্পেস নাই, এটা আমি নিজে দেখেছি। আমাদের সংগঠনের অনেক সদস্য অর্ডার নিয়ে বসে আছে, স্পেস পাচ্ছে না। কোনো ফ্যাক্টরির, অনেক ফ্যাক্টরি যেগুলি ভালো করে তাদেরও স্পেস নাই। অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে কিছু অর্ডার ফ্যাক্টরি বেশি নিয়ে হাতে বসে আছে। তো এইগুলি, আর কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে যে কোভিডকালীন সময়ে ফ্যাক্টরিগুলি এফেক্টেড হয়েছে ফিনান্সিয়াল ভাবে। অনেকে দেখা যাচ্ছে এলসি দেওয়ার পরেও, যেমন রিসেন্টলি 2টা ঘটনা ঘটেছে আমাদের 2টা মেম্বারের, যে শিপমেন্টের 3 মাস আগে দিয়েছে এলসি, শিপমেন্টের 1 মাস আগে বলছে যে আমরা এটা পারছি না, আপনার এলসিটা ব্যাক করে নিয়ে যান। এগুলি খুব মর্মান্তিক। আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত, যে আমি না পারলাম বায়ারকেও আগে থেকে ওয়ার্ন করা, না পারলাম নিজেকেও কোনো সাবস্টিটিউট কোনো জিনিস তৈরি করা। তো এই জিনিসগুলি আমরা প্রতিনিয়ত কিন্তু ফেস করে আসছি। এইগুলি
ভালো কথা যে অর্ডার বাড়ছে, কিন্তু আমাদেরকে এই জিনিসগুলি এখন দেখতে হচ্ছে এইগুলির উত্তরণের আসলে আমরাও সঠিকভাবে যাচ্ছি না, যে যে আমাদের নিজস্ব বা তিনটা অ্যাপারেল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আদার স্টক হোল্ডার নিয়ে যে একটা মেডিটেশন কমিটি থাকবে সেটাও নাই, বা আরবিট্রেশন কমিটি থাকবে সেটাও নাই। সেটা আমরা আপিল করেছিলাম গত বছরে কমার্স মিনিস্টার মহোদয়ের কাছে, আমরা ওইটার ব্যাপারে এখনো কিছু পাইনি। হয়তো ওইটা থাকলে, মেডিটেশনটা থাকলে হতো কি জিনিসটাকে ইমিডিয়েটলি টেক আপ করা যেত, যখন প্রবলেমটা শুরু হবে তখনই টেক আপ করা যাবে। কিন্তু একটা মৃত জিনিসকে আপনি আরবিট্রেশন কমিটিতে নিয়ে এসে সেটাকে জীবিত করা যায় না। সুতরাং ওই জিনিসটাকে পরিহার করে যদি আমরা মেডিটেশন কমিটিটা করি, এটা যদি সরকার উদ্যোগ হয়ে যদি নিউট্রাল একটা চিফ করে যদি কমিটিটা করা যায়, তাহলে আমার মনে হয় এই সেক্টরের বাইং হাউসের জন্য খুবই ভালো হবে এবং ফ্যাক্টরির জন্য খুবই ভালো। আমরাও সেটাই প্রত্যাশা করছি। আপনি শুরুতেই কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, সুতার দাম বাড়ছে, আর অনেক চ্যালেঞ্জের কথা বলছেন। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে র কটন যেটা, সেটারও দাম বাড়ার কথা এরকম শোনা যাচ্ছে ডিসেম্বরের দিকে। তো সেই ক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখেন, রিসেন্টলি যে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের একটা মিটিং হয়ে গেছে। ইটস সিমস টু বি আ প্রেস কনফারেন্স, সোনারগাঁও হোটেলে হয়েছে। এখন ওখানে যে মিটিংটা যে কারণে ওনারা অ্যারেঞ্জ করেছে, তারা একটা আগাম বার্তা পেয়েছে, সেটা এক্সপোর্টার, অ্যাপারেল এক্সপোর্টার এবং যারা বাইং হাউস ব্যবসায় জড়িত আছে তাদেরকে ওয়ার্ন করার জন্য এটাই মূলত ছিল তাদের সাংবাদিক সম্মেলন। সেখানে তারা বলেছে যে ডিসেম্বরের দিকে র কটন টোটালি আনস্টেবল হবে এবং হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, এবং আগে ভাগেই যার বায়ার যারা আছে তাদের কাছ থেকে এই জিনিসটা ইনফরমেশন গুলি তাদেরকে আগাম দেওয়া দরকার, এবং কস্টিং গুলি যেন ওইভাবে বাড়িয়ে নেওয়া যায়, একটা যেন স্টেবল পর্যায়ে থাকে যাতে অর্ডার হাতছাড়া না হয়। আর এই ক্ষেত্রে আমি বলবো যারা এই ব্যবসার সাথে জড়িত র কটনের সাথে, আমার মতে সরকারের উচ্চ মহলের থেকে এটার একটা কমিটি থাকা উচিত, হেডেড বাই গভর্নমেন্ট হাই অফিসিয়ালস। তো এখানে হবে কি, তাহলে আপনার একটা যে র কটনটা যে কন্ট্রোল হচ্ছে এবং আলটিমেটলি ফ্যাব্রিক্স প্রাইস গুলি যে কন্ট্রোল হচ্ছে, একটা গার্জিয়ানশিপ দরকার। এই মুহূর্তে কোনো গার্জিয়ানশিপ নাই। এই মুহূর্তে যেটা আছে সেটা হলো ব্যবসায়ী, আপনার বিজনেস মাইন্ডেড যেটা আছে সেটা। এখানে আমি তো আপনাকে আগেই বললাম, $1.09 যদি র কটন হয়, সেটার ইয়ার্ন প্রাইস গিয়ে $3-3.5 হয়, সেটা গিয়ে ফ্যাব্রিক্স প্রাইস হবে গিয়ে আপনার 470 বা 80। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে 670-80। আমরা তো চিন্তাই করতে পারি না $2.25 একটা সিঙ্গেল জার্সি টি শার্ট এখন বিক্রি করতে হচ্ছে, মানে বিক্রি মানে যেটা চিন্তা করা যায় না, যেটা আমরা $1.30, 40 সেন্ট, 50 সেন্টে করতে পারি। এখন একটা বায়ার দেখেন, আপনি 40 ফিট কন্টেনার রিসেন্টলি $16,000 গেল। আমরা এটা দিতাম কত, $2,200 থেকে $2,400 বা $2,500 দিতাম। $16,000 মানে বুঝেন, সেখানে কিন্তু বায়ার ঠিকই পার্টিসিপেট করছে। কেন করছে? সে বুঝতে পারছে দিস ইজ এ ইন্টারন্যাশনাল ক্রাইসিস। তা আমাদেরগুলি আমরাও যদি ঠিক মতো বুঝাতে পারি, এবং সরকার যদি এখানে কোনো যদি হিডেন কোনো যদি লুকানো কিছু থাকে যে এই ছিদ্রগুলি বন্ধ করার জন্য, কারণ এই ডিফারেন্সটা যখন হচ্ছে ইয়ার্ন এবং কাপড়ের মধ্যে, ডেফিনেটলি কোথাও না কোথাও লুপহোল আছে। সেগুলি যদি গভর্নমেন্ট গার্জিয়ানশিপ নিতে পারে, আমার মনে হয় এই ক্রাইসিস বেশি দিনের না, এটা সরকার 1 মাসই ঠিক জি হ্যাঁ, মোহাম্মদ আমিনুল ইসলাম, আমারও প্রত্যাশা করছি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন সেগুলো আসলে দূর হবে, সেই সাথে অনেক বেশি অর্ডারের কথা বলছেন, সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো এই সেক্টরে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশে তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে। আবারও নিচ্ছে একটা বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।